তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল কৃষি টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। তা আজকে আমি চলে এসেছি রথিন মণ্ডল একটা নতুন ভিডিও নিয়ে। তা অনেক দিন পরই ভিডিও দিচ্ছি, মানে ব্যাপারটা যেহেতু আমরাও চাষ করি, হ্যাঁ, সেহেতু সময়ে খুব অভাব। এখন বর্ষাকাল পড়ে গেছে এবং চাষে মনোযোগ বেশি সব চাষিদেরই। কি মাছ ছাড়বো, কি মাছ ছাড়বো না, কি খাবার দেবো, কি সাইজে মাছ ফেললে ভালো, হ্যাঁ, তা এই নিয়ে আজকে একটা আলোচনা হবে। আমাদের মেন আজকে বিষয় হচ্ছে যে আজকে আমরা কি খাবার দেবো মাছকে দৈনিক, এবং হাতে কি করে বানাবো সেই খাবারটা, যাতে আমাদের ওইটাতে মোটামুটি 22 থেকে 24% প্রোটিন দাঁড়ায়। এবং তার সাথে সাথে বলে রাখি যে আমরা কি মাছ ছাড়বো পুকুরে। ধরুন অনেকে তো বুঝতে পারে না যে কী সাইজে মাছ ছাড়বো এবং কি মাছ ছাড়বো, এবং সাথী মাছ হিসাবে আমরা কি মাছ চাষ করব, যাতে আমরা বছরের শেষে একটা ভালো অঙ্ক সেখান থেকে তুলতে পারি। হ্যাঁ, তা সেই নিয়ে আজকে আলোচনা। তা চলুন তাহলে গোটা অনুষ্ঠানটা জুড়ে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তা আজকের বিষয়টা শুরু করি এখানেই। প্রথমে আমরা শুরু করব মাছের খাবার দিয়ে। তা মাছের খাবার আমি নিয়ে চলে এসেছি। এই দেখুন, দেখতে পাবেন এইটা হচ্ছে সর্ষের খোল, এটা হচ্ছে ডিও অরবি, হ্যাঁ, আর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। এবার বলে রাখি, এটা হচ্ছে আপনার পুরোটা কিন্তু প্রোটিন সোর্স। মানে সর্ষের খোল যারা জানেন যে সর্ষের খোল হচ্ছে প্রোটিন সোর্স। সর্ষের খোলে অন্তত 33% প্রোটিন কিন্তু থাকে, যেটা মানে খুব একটা ভালো প্রোটিন বলতে গেলে। হ্যাঁ, তার সাথে আছে আমাদের ডিওরবি। ডিওরবি হচ্ছে, অনেকে চাষি জানতে চান যে ডিওরবি জিনিসটা কি। ডিওরবি হচ্ছে চালের যে ওপরে অংশ থাকে, লাল অংশ, স্বর্ণ চাল বা যেগুলো দেশি চাল যেগুলো থাকে, সেই চালের ওপরে অংশটা চেঁচে ছুলে বড় বড় ফ্যাক্টরি কী করে, সেইগুলোতে আপনার সেইখান থেকে তেল কিন্তু তারা বের করে, যেটা রাইস ব্র্যান্ড নামে বাজারে আমাদের যে তেলটা পাওয়া যায়, সেই তেলটা কিন্তু এই থেকে বের হয়। যেমন সর্ষে থেকে সর্ষের খোল, মানে তেল বেরোনো করার পরে যেটা সর্ষে খোল পরে থাকে, সেরকমের ডিওরবি। তার ডিওরবিতে মোটামুটি ধরে রাখুন 14 থেকে 18% প্রোটিন এতে কিন্তু থাকে। এবং যে বিস্কুটের গুঁড়ো কথা বলছি, বিস্কুটের গুঁড়োতে মোটামুটি আপনি ধরে রাখুন বেশি থাকে না, এটা আমরা ইউজ করছি বিশেষ করে ফ্যাট এবং কার্বোহাইড্রেট সোর্সের জন্য। এটা মোটামুটি 2 থেকে 3% প্রোটিন থাকে। তাহলে এতে আমাদের 33% প্রোটিন হয়ে গেল, এটাতে মোটামুটি 14 থেকে 18% প্রোটিন হয়ে গেল। এবং বিস্কুটের গুঁড়োটাতে মোটামুটি ধরে রাখুন যে 2 থেকে 3% প্রোটিন থাকে, বাদবাকি কিন্তু ফ্যাট থাকে। এবার আমরা খাবারটা কিভাবে বানাবো? খাবারটা বানাবো এইভাবে যে আমরা সর্ষে খোলটা সবসময় 48 ঘন্টা ভিজাতে হয়। যে সর্ষে খোল 48 ঘন্টা না ভিজালে কিন্তু এর মধ্যে একটা ঝাঁস থাকে, যে এনজাইমটা, যে ঝাঁসটা মানে মাছে খেলে মাছে কিন্তু পেট জ্বালা করে। তা আমরা কি করব, সেই জ্বালাটা যাতে না করে আমরা কিন্তু ওই সর্ষে খোলটাকে 48 ঘন্টা মানে 2 দিন আমরা ভিজিয়ে রাখবো, হ্যাঁ, পর্যাপ্ত জল দিয়ে। এবং তার সাথে আপনারা কিন্তু এই উপকরণগুলো কিন্তু একসাথে ভিজাতে দিতে পারেন, অথবা শুধু সর্ষে খোলটা ভিজিয়ে দিলেন, মাছকে দেওয়ার সময় আপনি এই দুটো মিক্স করে আপনি খাওয়াতে পারেন। তা জলটা আপনাকে খুব পরিমাণ মতন দিতে হবে, মানে খুব বেশি জল দিলে হবে না। জলটা দেওয়ার পরে কীরকম অবস্থা দাঁড়ায় সেটা আপনাদেরকে দেখাই আমি। এই দেখুন, ভালো করে দেখে রাখুন, এইটা মোটামুটি ধরে রাখুন যে একটা কাদা কাদা কিন্তু ভাব এসছে, হ্যাঁ, এর মধ্যে মানে এটা কিন্তু এমনি করলে কিন্তু লাড্ডু তৈরি হবে। হ্যাঁ, যেমন পিছনে দেখতে পাবেন, ও কিন্তু ওইভাবে কিন্তু দিচ্ছে লাড্ডু আকারে, ওইভাবে কিন্তু দিতে হবে, এই গোল গোল লাড্ডু আকার করে। অথবা আপনারা ওই যে ফলে ক্যারেটগুলো পাওয়া যায় বাজারে, যেসব ক্যারেটগুলো ওই ফল রাখা থাকে প্লাস্টিকে, 50 থেকে 60 টাকা দাম নেবে, আপনারা এনে ওর মধ্যে এই খাবারটা রেখে আপনারা মোটামুটি বুক অব্দি গলা জলে নেমে ওটা ট্রেটা নামিয়ে দিলেন, একটা খুঁটি পুঁতে দিলেন, খুঁটির সঙ্গে বেঁধে দিলেন, এবং খাবারটা খেয়ে নিলে কিন্তু ট্রেটা যেহেতু প্লাস্টিক, সেটা ভেসে উঠবে। আপনারা তখনই বুঝে যাবেন যে মাছে কিন্তু খেয়ে নিয়েছে। এটা চেক করতে, আর যদি ভেসে না ওঠে কোনো ক্রমে, তাহলে মোটামুটি 3 ঘন্টা পর চেক করবেন যে মাছে খেয়েছে কিনা। যদি খেয়ে থাকে তাহলে খাবার মানে ঠিক আছে, আর যদি দেখা যায় যে সময়ের আগেই খেয়ে নিয়েছে তাহলে খাবার বাড়াতে হবে। আর 3 ঘন্টার মধ্যে যদি শেষ না হয় তাহলে কিন্তু আপনাকে খাবার কমাতে হবে। ব্যাপারটা বুঝতে পারলেন? আর সবাইকে বলে রাখি যে খাবার কিন্তু সবাই চাইছেন যে কিনে খাবার দিয়ে দেবো। আরে দাদা, বুঝতে পারছেন না কেন? কিনা খাবারে আপনার 80 টাকা 90 টাকা খরচাই পড়ে যাবে মাছটা তৈরি করতে। তাহলে আপনি লাভ কী করবেন? আপনাকে লাভ করতে হবে তো। মাছ চাষটা কিসের জন্য করা? লাভ করার জন্য, হ্যাঁ, এমনি এমনি তো বসে থাকার জন্য না। তাহলে আপনাকে নিজে হাতে তৈরি খাবার কিন্তু বানাতে পারবেন।
নিজে হাতে তৈরি খাবার বানালে আপনার মোটামুটি 30 থেকে 40 টাকার মধ্যে খাবারটা তৈরি হবে। আপনার মোটামুটি একটা মাছ বিক্রি করে 50% প্রফিট থাকবে। হ্যাঁ, মোটামুটি একটা মাছ যদি 120 টাকা বিক্রি হয় তাহলে আপনার 60 টাকা লাভ থাকবে, 60 থেকে 70 টাকার লাভ থাকবে। তা সেই লাভটা করতে গেলে আপনাকে কিন্তু নিজে হাতেই তৈরি করতে হবে। এইখানে যে বিস্কুট গুঁড়োটা দিয়েছি, এইখানে আপনি কিন্তু ভুট্টার গুঁড়োও দিতে পারেন। হ্যাঁ, কার্বোহাইড্রেট বা ফ্যাট সোর্স হিসাবে। তা এইখানে কিন্তু অনেকে বাদাম খোলও ইউজ করতে পারেন, আমরাও বাদাম খোল ইউজ করি, এখন দেখাতে পারছি না কোনো কারণবশত। তো বাদাম খোলটাতেও মোটামুটি 44% থেকে 40% প্রোটিন থাকে। বাদাম খোলে ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নয়, বাদাম খোল 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যায়, কারণ বাদাম খোলের মধ্যে সেই ঝাঁসটা থাকে না, সেহেতু কোনো সমস্যা নেই, মাছের কোনো সমস্যা হয় না। আপনাদের যারা মধ্যবিত্ত চাষি আছে তাদের জন্যই বিশেষ করে এই খাবারটা, কারণ যারা বড় চাষি আছেন তারা কিন্তু বাদাম খোলটা ইউজ করেন বিশেষ করে, কারণ তাদের টাকা পয়সা কোনো ব্যাপার থাকে না। এবার যাদের টাকা পয়সা আছে কোনো সমস্যা নেই, তারা কিন্তু বাদাম খোল অবশ্যই ইউজ করতে পারেন, ওইটার খুব ভালো সোর্স। এবং মেন হচ্ছে যে মাছের খাবার তৈরি করতে গেলে একটা ফ্যাট, একটা কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, এই 3টে জিনিস মিলালেই কিন্তু আপনার কিন্তু খাবার তৈরি হয়ে যাবে। এবার অনেকে ধরুন কি করে, যে অনেকে ধরুন যে ভিটামিন মিনারেল এইসব ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন একটা সাধারণ মানুষ কেউ দেখবেন ভাত মুড়ির সাথে হরলিক্সও খাচ্ছে সন্ধ্যেবেলায়, তাতে কি আরেকটু এক্সট্রা পুষ্টি পাচ্ছে, হ্যাঁ, শরীরে এনার্জি বেশি আসছে, সেরকমও আপনি কিন্তু দিতে পারেন। তাছাড়া পুকুরে ভিটামিন আসে না, কিন্তু মিনারেল পুকুরে অলরেডি থাকে, পাঁকের মধ্যে পুকুরে অলরেডি সব পুকুরে মিনারেল কিন্তু থাকে, এক্সট্রাভাবে মিনারেল দেওয়ার দরকার পড়ে না। যারা দিতে চান তারা অবশ্যই দিতে পারেন, তাদেরকে আমি বাধা দেবো না। হ্যাঁ, আর একটা জিনিস যে আপনারা খাবারের সঙ্গে কিন্তু ইস্ট মেশাবেন। ইস্টে প্যাকেট পাওয়া যায়, দেখবেন 1 কেজি ওজনে ইস্টে প্যাকেট পাওয়া যায়, ওই অ্যাকোয়া ইস্ট আপনি মাসে 10 দিন অন্তত খাওয়াতে হবে। আপনি মানে প্রতি কেজি খাবারে আপনাকে 5 থেকে 10 গ্রাম হারে ইস্ট মিশিয়ে ওইটাকে ওই 48 ঘন্টা ভিজা দিলেন, খাবারটা যেমন ছিল ওটা ফুলে ডবল হয়ে যাবে। খাবারটায় মেশালে মানে ইস্ট যদি খাবারে মেশান, খাবারের প্রোটিন পার্সেন্টেজটা বেড়ে যায়। খাবারটার যদি ধরুন 10% প্রোটিন থাকে, সেটা বেড়ে গিয়ে মোটামুটি 20% প্রোটিন হিসাবে দাঁড়িয়ে যাবে সেটা। আর ইস্ট মিশালে খাবারের আপনার মানে যে প্রোটিন পার্সেন্টেজ সেটা বেড়েতে যাবেই, তার সাথে মাছের কিন্তু হজম খুব সুন্দর হয়, মাছের হজম শক্তি বাড়ে, মাছের রোগ বালাই আসে না। তা চেষ্টা করবেন এইভাবে খাবারটা বানানো। তা খাবার আশা করি যেভাবে আমি দেখালাম এইভাবে আপনারা আশা করি দেখতে পেয়েছেন কীভাবে বানালাম। এইভাবে খাবারটা বানাবেন। একটু ডিস্টার্ব হতে পারে, যেহেতু বৃষ্টি পড়তে লেগেছে, হ্যাঁ, আমি একটা চালার মধ্যে ভিডিওটা করছি, সেহেতু বৃষ্টির একটা সাউন্ড আসতে পারে, সেটা নিয়ে আমি খুবই দুঃখিত। তা আপনাদেরকে যেভাবে খাবার বললাম এইভাবে খাবার দেবেন। এবং যে মাছ চাষের ব্যাপারে যেটা বলতে চাই, যে এই বর্ষাকালে আপনারা কি মাছ চাষ করবেন, কি মাছ চাষ করবেন না, সেটা নিয়ে এবার বিস্তারিত আমরা আলোচনা করছি। এখন হয়ে গেল মাছের খাবার। আর মাছের খাবার বলে রাখি, ওই সপ্তাহে 1 দিন করে খাবার দিলে কিন্তু চলবে না। সত্যি কথা বলো দাদা, আপনি কি সত্যি মানে আপনি কি সপ্তাহে 1 দিন ভাত খান? নিশ্চয়ই খান না। আপনি দৈনিক ভাত খান, দৈনিক রুটি খান, মাছকেও দৈনিক দিতে হবে। মাছ চাষ যদি কমার্শিয়ালভাবে করতে হয় তাহলে আপনাকে কিন্তু খাবার কিন্তু দৈনিক দিতে হবে, শুধু 1 দিন বাদ। মাসে 5 দিন থেকে 6 দিন আপনাকে খাবার কিন্তু চালাতেই হবে। তা এইভাবে কিন্তু মানে সপ্তাহে 1 দিন দিয়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। তা সপ্তাহে মোটামুটি 5 থেকে 6 দিন কিন্তু খাবার চালাতে হবে, এবং এইভাবে কিন্তু খাবার দৈনিক দিতে থাকতে হবে। মাসের 10 দিন ইস্ট মাখিয়ে খাবার খাওয়াতে হবে, এবং প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই 3টে যেন থাকে খাবারের মধ্যে, তাহলেই কিন্তু আপনার খাবার হয়ে গেল। তাতে আপনার মনে যদি করেন যে সর্ষে খোলের জায়গায় বাদাম খোল দেবো, দিতে পারেন। ভুট্টার গুঁড়ো দিতে পারেন, বিস্কুটের গুঁড়ো জায়গায় BRB জায়গায় আপনারা ব্রান দিতে পারেন। আরও অনেক কিছু সোর্স আছে যেগুলো প্রোটিন এবং কার্বোহাইড্রেট সোর্স আছে, সেগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেমন সামর্থ্য সে যেমন করবে। আমার যেমন সামর্থ্য, আমরা যেভাবে করি আমরা সেইভাবে আপনাদেরকে দেখালাম, এইভাবে করবেন। এবার ব্যাপারে আমরা চলে আসছি যে এই বর্ষাকালে কি কি মাছ চাষ করবেন। বর্ষাকালে দেখুন রুই, কাতলা, মিরিক সবাই করেন। আপনারা চেষ্টা করবেন মোটামুটি সব মাছের সাথে মিরিক মাছটা যাতে একটু পরে ফেলা। ধরুন প্রথমে রুই কাতলা ফেলে দিলেন, যেন রুই কাতলা খাবার কি ধরুন রুই খায় মোটামুটি 45% আপনার জুপ্ল্যাঙ্কটন, আর মোটামুটি 55% আপনার ফাইটো খায়, মানে পচা ধসা উদ্ভিজ্জ এইসব খায়। এবং
এই রুই মাছই পুরোপুরি নির্ভর থাকে, ছোট্ট যখন সে থাকে পুরোপুরি নির্ভর থাকে মোটামুটি আপনার অল্প কিছু রেটিফার জাতীয় গোত্রের কিছু জুপ্লাঙ্কটন এইসবের ক্ষেত্রে, বাদবাকিটা কিন্তু পচা শ্যাওলা এইসবের উপর। আর কাতলা খায় কিন্তু জুপ্লাঙ্কটন। এবার আপনি যদি সেই সময় যদি মিরিক মাছ ছেড়ে দিলেন, মিরিক মাছটা ছোট অবস্থায় যতক্ষণ না সে 100 গ্রাম থেকে 200 গ্রাম হচ্ছে, মিরিক মাছ কিন্তু একদম পুরোপুরি নির্ভরশীল থাকে জুপ্লাঙ্কটনের ওপর। এবার আপনারা বলুন, যদি মিরিক মাছটা আপনি যদি সেই সময় ছেড়ে দেন, তাহলে মিরিক মাছ কিন্তু বড় হতে হতে জুপ্লাঙ্কটন খেয়ে শেষ করে দেবে, এবং কাতলা মাছ কিন্তু খেতে না পেরে কিন্তু ছোট ছোট রিকেট হওয়া মতন ছোট থেকে যাবে। তাহলে আপনার কিন্তু কাতলা মাছটার দাম বেশি দেবে, সেহেতু কাতলা মাছ আপনার বাড়লো না, সেহেতু আপনারা তখন কিন্তু কাতলা মাছের ফলন পাবেন না। সেই জন্য চেষ্টা করবেন যে কিছুদিন পর মিরিক মাছটা ছাড়ার, অথবা চেষ্টা করবেন যে কাতলা যাতে একটু সাইজটা বড় হয়, মিরিকটা ওর থেকে ছোট হয়। এইভাবে কিন্তু যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের চাষটা ঠিকঠাক হবে। এবং সাথী মাছ হিসাবে আপনাদের পুকুরে যদি আমাছা থাকে, তাহলে ভেটকি, চিতল এগুলো ছাড়তে পারেন। বিঘাপতি চিতল ছাড়তে পারেন 20টা থেকে 30টা, বিঘাপতি ভেটকি ছাড়তে পারেন 20টা থেকে 30টা। তাহলে এইগুলো করলে কি হবে, এরা কিন্তু আমাছা এবং যত রকম পুঁটি, ডার্কে এগুলো আছে এগুলো খেয়ে নেবে। প্লাস তেলাপিয়াও আছে, যাদের পুকুরে প্রচুর তেলাপিয়া হয়ে গেছে, তারা কিন্তু ভেটকি চিতল ছাড়লে তাদের পুকুরে কিন্তু তেলাপিয়া কিন্তু বংশ শেষ হয়ে যাবে। কারণ তেলাপিয়াকে ওরা খেয়ে শেষ পর্যন্ত বড় হয়ে বড় তেলাপিয়াটাকেও কিন্তু খেয়ে নেবে, সেহেতু আপনাদের তেলাপিয়ার সমস্যাটা চলে যাবে। সাথে ভেটকি চিতল চাষ করতে পারেন যাদের পুকুরে তেলাপিয়ার খুব সমস্যা। তা এই হলো ব্যাপার যে এই সাইজে ছাড়তে হবে। আর আপনারা যারা পুকুরে মাছ করতে চাইছেন, মানে ধরুন 500 গ্রাম 1 কেজি করতে চাইছেন পুকুরে মাছ, তাহলে তাদের ক্ষেত্রে বলে রাখি, মাছ সবসময় সঠিক পরিমাণে ছাড়বেন, সঠিক ওজন। কীরকম ছাড়বেন? মাছের ওজন হতে হবে মোটামুটি 100 গ্রাম থেকে 150 গ্রাম ওজনের মাছ হতে হবে। এবং মাছের পরিমাণ বিঘা প্রতি, যাদের 33 শতকে বিঘা তাদেরকে বলে রাখি, মাছের পরিমাণ হতে হবে বিঘা প্রতি 800 পিস থেকে 1200 পিস। এটা হচ্ছে পুরোপুরি খাতায় কলমে এবং চাষির ওপর পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। এর বেশি মাছ ছাড়লে লোড ক্ষমতা বেড়ে যাবে, মানে লোডের বেশি হয়ে যাবে এবং মাছ কিন্তু বাড়বে। সেটা চেষ্টা করতে হবে 800 থেকে 1200 পিস মাছ ছাড়া। হ্যাঁ, এই মাছটা আপনার বাড়বে মোটামুটি। এই সাইজে মাছ ছাড়লে আপনার মোটামুটি 3 মাসের মধ্যে এটা মোটামুটি 900 গ্রাম থেকে 1 কেজি করা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন, সম্ভব। সেটা কীভাবে সম্ভব সেটাও আলোচনা করব। যেহেতু আমি অন্য ভিডিওতে বলেছি যে আমাদের পলিন ক্লোরাইড বলে যেই প্রোডাক্ট আছে সেটা আপনারা দিতে পারেন, তাতে আমাদের কিন্তু মাছের গ্রোথটা অনেকটা বেড়ে যায় পলিন ক্লোরাইড ব্যবহার করলে। তা পলিন ক্লোরাইড কিনতে যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা, এবং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করা হয়। এবং খুব শীঘ্রই আমাদের মাল কিন্তু ফ্লিপকার্ট, মিশো এগুলোতে আসতে চলেছে। একটু অপেক্ষা করুন, আপনারা কিন্তু সেখানেও পেয়ে যাবেন। তা আজকে আর বেশি ভিডিও বাড়াবো না, এখানে শেষ করছি। খুবই বৃষ্টি চলে এসছে, অন্য একটা দিন আরও বিস্তারিত আলোচনা করবো এই ভিডিও নিয়ে। হ্যাঁ, তা আজকের জন্য এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।